হ্যালো ছাত্রছাত্রীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, বাসায় আছো। আজকে আমি অনার্স তৃতীয় বর্ষের কোয়ান্টাম মেকানিক্স কোর্সের উপর আলোচনা করব। কোয়ান্টাম মেকানিক্স কোয়ান্টাম মেকানিক্সে আমি যতদূর মনে পড়ে আমি ক্লাসে প্রথম চ্যাপ্টারটা শেষ করে দিয়েছিলাম। আজকে আমি কোয়ান্টাম মেকানিক্সের দ্বিতীয় চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করব, তরঙ্গ ফাংশন এবং কোয়ান্টাম মেকানিক্সের বেসিক ধারণা। তরঙ্গ ফাংশন ও কোয়ান্টাম মেকানিক্সের বেসিক ধারণা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে প্রতি বছরই ন্যাশনাল ইউনিভার্সিটিতে দু একটা করে কোশ্চেন থাকে। আমরা একটু বেসিক জিনিসটা নিয়ে ফার্স্টে আলোচনা করব, দেন হচ্ছে আমরা বিভিন্ন ধরনের প্রবলেম নিয়ে আলোচনা করব। তো কোয়ান্টাম মেকানিক্সের প্রথম যে চ্যাপ্টারটা ছিল আমরা ক্লাসে পড়ে আসছি, কোয়ান্টাম তত্ত্ব এবং ভৌত ভিত্তি। সেই প্রথম চ্যাপ্টারে কোয়ান্টাম মেকানিক্সের আবির্ভাব কিভাবে হলো, ক্লাসিক্যাল মেকানিক্সের ব্যর্থতা কি, সীমাবদ্ধতা কি, কোয়ান্টাম মেকানিক্সের পুরাতন কোয়ান্টাম মেকানিক্স, নতুন কোয়ান্টাম মেকানিক্স এর ধারণা, ফটো ইলেকট্রিক ইফেক্ট, তারপর কম্পটন ইফেক্ট, এই জিনিসগুলো নিয়ে আমরা ফার্স্ট চ্যাপ্টারে আলোচনা করেছি। এখন আমরা কোয়ান্টাম মেকানিক্সের একটু অ্যাডভান্স ফরমেশন নিয়ে আমরা আলোচনা করবো, যেহেতু এটা থার্ড ইয়ারের কোর্স। তো কোয়ান্টাম মেকানিক্সের দুইটা কোর্স পড়ানো হয় টোটাল অনার্সে, একটা হচ্ছে থার্ড ইয়ারে কোয়ান্টাম মেকানিক্স 1 আর একটা হচ্ছে ফোর্থ ইয়ারে কোয়ান্টাম মেকানিক্স 2। সো আমরা থার্ড ইয়ারে কোয়ান্টাম মেকানিক্স নিয়ে আলোচনা করতেছি, যার কারণে কোয়ান্টাম মেকানিক্স 1 নিয়ে আমরা আলোচনা করতেছি। সো তরঙ্গ ফাংশন এবং কোয়ান্টাম মেকানিক্সের বেসিক ধারণা নিয়ে আমরা আলোচনা করবো। এট ফার্স্ট আমরা দেখবো যে তরঙ্গ ফাংশন বা ওয়েভ ফাংশনটা কি। তরঙ্গ ফাংশন বা ওয়েভ ফাংশন, তরঙ্গ ফাংশন বা ওয়েভ ফাংশন। তরঙ্গ ফাংশন বা ওয়েভ ফাংশনটা নিয়ে আমরা আলোচনা শুরু করব। তরঙ্গ ফাংশনটা কি? তরঙ্গ ফাংশনটা হচ্ছে যে কোনো একটি নির্দিষ্ট সময়ে আমি যদি তরঙ্গ ফাংশনটাকে যদি প্রকাশ করি হচ্ছে সাই অফ আর টি দ্বারা। সো তরঙ্গ ফাংশনটা হচ্ছে কোনো একটি নির্দিষ্ট সময় টিতে আর অবস্থানে, টি সময়ে এবং আর অবস্থানে, টি সময়ে আর অবস্থানে, টি সময়ে আর অবস্থানে কোনো কণার অবস্থিত থাকার যে সম্ভাব্যতা প্রকাশ করে সেটাই হচ্ছে তরঙ্গ ফাংশন সাই অফ আর টি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে কি বললাম? তরঙ্গ ফাংশনটা হচ্ছে এমন একটি ফাংশন যে ফাংশনটা টি সময়ে আর অবস্থানে কোন একটি কণা থাকা বা অবস্থান করার সম্ভাব্যতা নির্দেশ করে, সেটাই হচ্ছে তরঙ্গ ফাংশন। সো তরঙ্গ ফাংশন দুই রকম হতে পারে। একটা হচ্ছে সাই অফ আর টি, এটা হচ্ছে সময় নির্ভরশীল তরঙ্গ ফাংশন, ওয়েভ ফাংশন। আর একটা হচ্ছে সাই অফ আর, সেটা হচ্ছে সময় অনির্ভরশীল তরঙ্গ ফাংশন, সময় অনির্ভরশীল তরঙ্গ ফাংশন। ওকে, ফাইন। আমরা একটা উদাহরণ দিয়ে দেখতে পারি যে তরঙ্গ ফাংশনের একটা এক্সাম্পল আমরা দিতে পারি। তরঙ্গ ফাংশনের একটা এক্সাম্পল আমরা দিতে পারি যে সাই অফ আর টি সমান সমান এ ই টু দি পাওয়ার আই কে ডট আর মাইনাস ওমেগা টি।
এটা হচ্ছে তরঙ্গ ফাংশনের যে কোনো একটি এক্সাম্পল। আমরা পরবর্তীতে এক্সাম্পলগুলো আমরা ব্যবহার করব। তরঙ্গ ফাংশন এক্সাম্পল অন্য ধরনের ইকুয়েশন দ্বারা আমরা বিল্ড আপ করতে পারি। তো আপাতত আমরা তরঙ্গ ফাংশন ইকুয়েশনটা আমরা এটার দ্বারা নির্দেশ করার চেষ্টা করতেছি, যেখানে কে হচ্ছে কোনো একটি তরঙ্গের তরঙ্গ সংখ্যা, আর হচ্ছে তার অবস্থান, ওমেগা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, আর টি তো টি সময়। সো এইভাবে আমরা একটা তরঙ্গ ফাংশনকে নির্দেশ করতে পারি। এখন হচ্ছে যে এই চ্যাপ্টারে আমরা এক ধরনের একটা নোটেশনের ইন্ট্রোডিউস করব, যেটাকে বলা হচ্ছে ব্রাকেট নোটেশন। ব্রাকেট নোটেশন মেনলি এইটা তোমাদের ফোর্থ ইয়ারে খুব বিস্তৃতভাবে আলোচনা আছে এই ব্রাকেট নোটেশনে, কিন্তু থার্ড ইয়ারে এই চ্যাপ্টারে হালকা একটু আলোচনা আছে, কারণ পরবর্তীতে আমরা বিভিন্ন ধরনের প্রবলেম যখন দেখবো তখন সেখানে ব্রাকেট নোটেশন নিয়ে সেখানে বেশ কিছু এক্সাম্পল আমি শো করার চেষ্টা করব, যার কারণে এটা নিয়ে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি যে আসলে ব্রাকেট নোটেশনটা কি। ব্রাকেট নোটেশনটা হচ্ছে যে কোনো একটি ফাংশনকে একটা নোটেশনের মাধ্যমে প্রকাশ করা। যে নোটেশনটা হচ্ছে, একটা নোটেশনের নাম হচ্ছে ব্রা নোটেশন এবং একটা নোটেশনের নাম হচ্ছে কেট নোটেশন। একটা নোটেশনের নাম হচ্ছে ব্রা নোটেশন, আর একটা হচ্ছে কেট নোটেশন। ব্রা নোটেশনের সাইনটা আমরা এইভাবে প্রকাশ করি, এটা হচ্ছে ব্রা নোটেশনের সাইন, আর এটা হচ্ছে কেট নোটেশনের সাইনটাকে আমরা এইভাবে প্রকাশ করি, এটা হচ্ছে কেট নোটেশনের সাইন। আমি বিস্তারিত ব্যাখ্যা একটু পরে দিচ্ছি। ব্রা নোটেশনটাকে প্রধানত কোন একটি ফাংশনের প্রিফ্যাক্টর আকারে এক্সপ্রেস করা হয়, আর কেট নোটেশনটাকে কোন একটি ফাংশনের পোস্ট ফ্যাক্টর আকারে নির্দেশ করা হয়, প্রিফ্যাক্টর এবং পোস্ট ফ্যাক্টর। এখন আসো ব্র্যাকেট নোটেশনটা কি। কোন একটি সিস্টেমের বেজলেস কোন একটি ফাংশনকে আমরা যে নোটেশনের মাধ্যমে প্রকাশ করি সেটার নামই হচ্ছে কেট নোটেশন। কি বললাম? কোনো ব্যবস্থার অবস্থাকে ভিত্তি নিরপেক্ষ অবস্থা ভেক্টর দ্বারা বর্ণনা করা যায়। ভিত্তি নিরপেক্ষ অবস্থান ভেক্টর, যেমন আমি খুব সিম্পল ভাবে আলোচনা করার চেষ্টা করি। যেমন ধরো কোন একটি ফাংশন সাই অফ টি, এটাকে আমরা ব্র্যাকেট নোটেশনের মাধ্যমে, যেমন কোন একটি ফাংশনকে ব্র্যাকেট নোটেশন আকারে যদি আমরা প্রকাশ করতে যাই, তাহলে আমরা ফাংশনটাকে এইভাবে প্রকাশ করি। সাই অফ টি যে কোনো একটি ফাংশন, এটাকে আমি এখন একটা নোটেশন, একটা চিহ্নের মাধ্যমে প্রকাশ করব। চিহ্নটা হচ্ছে ব্র্যাকেট নোটেশনের মাধ্যমে। তাহলে ব্র্যাকেট নোটেশনের মাধ্যমে এটাকে কিভাবে আমরা এক্সপ্রেস করি? এক্সপ্রেসটা হচ্ছে যে কোন একটি ফাংশনের ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কে, যেমন সাই অফ টি এর মধ্যে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কে, সময়, তার উপর ডিপেন্ড করতেছে কে? সাই। তার মানে সময়ের উপর ডিপেন্ড করতেছে সাই। তার মানে প্রিফ্যাক্টরে আমরা দেই হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। প্রিফ্যাক্টরে আমরা দেই ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, আর পোস্ট ফ্যাক্টরে আমরা দেই ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। তাহলে এটাকে আমরা যখন ব্র্যাকেট নোটেশনে যখন আমরা প্রকাশ করব, তখন আমাদের প্রকাশটা এরকম হবে। ব্রাতে চলে যাবে হচ্ছে টি, আর কেটে চলে আসবে সাই। এই নোটেশনটার নাম হচ্ছে ব্রা নোটেশন, এবং এই নোটেশনটার নাম হচ্ছে কেট নোটেশন। ওকে, সো ব্র্যাকেট নোটেশনটাকে আমরা এরকম ভাবে প্রকাশ করতে পারি প্রিলিমিনারি স্টেজে। এখন ব্র্যাকেট নোটেশনে আরো অন্যান্য ধরনের এক্সপ্রেশন আছে, সো আমরা অন্যান্য ধরনের এক্সপ্রেশনগুলো একটু দেখার চেষ্টা করি, যে ব্র্যাকেট নোটেশনে আমাদের অন্যান্য ধরনের কিভাবে আমরা এটাকে প্রকাশ করার চেষ্টা করি। এটাকে যদি হচ্ছে আমরা ম্যাট্রিক্স আকারে প্রকাশ করি, ম্যাট্রিক্স আকারে যদি আমরা ব্র্যাকেট নোটেশনটাকে প্রকাশ করার চেষ্টা করি, ফোর্থ ইয়ারে ব্র্যাকেট নোটেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে। শুধুমাত্র এখানে প্রবলেমগুলি সলভ করার জন্য যে বৈশিষ্ট্যগুলি জানা দরকার, আমি সেই বৈশিষ্ট্যগুলি নিয়ে একটু হালকা পাতলা একটু আলোচনা করে দেন হচ্ছে লোকে আমরা প্রবলেমে চলে যাব। সো এটাকে যদি আমরা ম্যাট্রিক্স আকারে প্রকাশ করি, এটা হচ্ছে কেট
এখানে একটা জিনিস বলার আছে, সেটা হচ্ছে ব্রাকেট। আমরা তো ব্রাকেট প্রকাশ করি, সো যখন আমরা ব্র্যাকেট বলি, ব্র্যাকেট ব্র্যাকেট সো ব্র্যাকেট নোটেশন যখন হচ্ছে লোকে আমরা এটাকে নোটেশন আকারে প্রকাশ করতেছি কোয়ান্টাম মেকানিক্সে, তখন ব্র্যাটা হচ্ছে ব্র্যাকেটের আগের পোর্শন আর কেটটা হচ্ছে ব্র্যাকেটের পরের পোর্শন। সো ব্র্যাটা হচ্ছে প্রিফ্যাক্টর আকারে প্রকাশ করা হয় আর কেটটা হচ্ছে পোস্টফ্যাক্টর আকারে প্রকাশ করা হয়। প্রিফ্যাক্টর আকারে যেটা প্রকাশ করা হয় সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের জন্য, আর পোস্টফ্যাক্টর আকারে যেটা প্রকাশ করা হয় সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের জন্য, ফর এক্সাম্পল সাই অফ টি। আচ্ছা, তাহলে যখন আমরা ম্যাট্রিক্স আকারে প্রকাশ করি, এটা তো আগের পোর্শন না পরের পোর্শন? ব্র্যাকেটের এটা পরের পোর্শন, যার কারণে এটা হচ্ছে কেট নোটেশন। কেট নোটেশনকে প্রকাশ করা হয় অসীম মাত্রার কলাম, একটা অসীম মাত্রার কলাম ভেক্টরের জন্য আমরা কেট নোটেশন ব্যবহার করি, আর ব্রা নোটেশনটা আমরা ব্যবহার করি অসীম মাত্রার সারি ভেক্টর ব্যবহার করার জন্য। ব্র্যাকেট নোটেশনটাকে কিন্তু আমরা ম্যাট্রিক্স আকারে প্রকাশ করতে পারি, আবার ভেক্টর আকারে প্রকাশ করতে পারি। কিভাবে সেটা আমরা পরে দেখব। ধরো আমি যদি কেট নোটেশনে যদি আমরা সাই আকারে যদি প্রকাশ করি, যেহেতু কেট নোটেশনটা হচ্ছে আমার অসীম মাত্রার একটা কলাম ম্যাট্রিক্স, এখন কেট নোটেশনের জন্য সাইয়ের যে কম্পোনেন্টগুলি আছে সেই কম্পোনেন্টগুলি যদি এরকম হয় C1 C2 ডট 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 যাচ্ছে, অসীম মাত্রা পর্যন্ত যাচ্ছে, অসীম পর্যন্ত যাচ্ছে। ধরো CN পর্যন্ত গেল, CN পর্যন্ত। ঠিক একই রকম ভাবে ব্রা নোটেশনটা, যেখানে আমরা সাই ফাংশনটাকে ব্রা আকারে প্রকাশ করব, ব্রা নোটেশনে প্রকাশ করব, তখন সেটা হচ্ছে অসীম মাত্রার সারি ম্যাট্রিক্স, সারি ভেক্টর বা সারি ম্যাট্রিক্স, যেটা হচ্ছে লোকে আমরা প্রকাশ করতে পারি C1 কনজুগেট C2 কনজুগেট ডট 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 CN কনজুগেট। আমরা পরবর্তীতে দেখব যে ব্রাতে আসলে ব্রা নোটেশনে বেসিক্যালি হচ্ছে কোনো একটি ফাংশনের কনজুগেট ফাংশনটাকে আমরা ব্রা নোটেশনে প্রকাশ করি, আর ওই ফাংশনের রিয়াল যে নন কনজুগেট যে মানটা, সেটা হচ্ছে লোকে আমরা কেট নোটেশনে প্রকাশ করি। এখন যখন দুইটাকে যখন হচ্ছে লোকে আমরা একসাথে অ্যাড করব, ব্রা এবং কেট নোটেশনটাকে যখন আমরা একসাথে অ্যাড করব, তখন আমাদের সিস্টেমটা এরকম হয়ে যাবে, সাই ইকুয়ালস টু ব্রা সাই কেট সাই C1 কনজুগেট C2 কনজুগেট ডট 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 CN কনজুগেট, আর কেটের জন্য C1 C2 ডট 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 CN। তো এটাকে প্রকাশ করার জন্য আমাদের জানি যে ম্যাট্রিক্স যখন হচ্ছে গুণ হয়, তখন হচ্ছে আমাদের ফার্স্ট এলিমেন্টের সাথে ফার্স্ট এলিমেন্ট প্লাস সেকেন্ড এলিমেন্টের সাথে সেকেন্ড এলিমেন্ট প্লাস ডট 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 এনতম এলিমেন্টের সাথে এনতম এলিমেন্ট আমাদের যোগে যাচ্ছে। তাহলে C1 কনজুগেট C1 প্লাস C2 কনজুগেট C2 প্লাস ডট 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 প্লাস CN কনজুগেট CN। তো এটাকে লেখা যায় এরকম ভাবে C1 স্কয়ার C2 স্কয়ার প্লাস ডট 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 CN স্কয়ার। সো এই হচ্ছে লোকে ব্র্যাকেট নোটেশনের আরেকটা ফরমেশন। আমরা ব্র্যাকেট নোটেশনকে যখন হচ্ছে লোকে আমরা ভেক্টর রূপে প্রকাশ করব, তখন ব্র্যাকেট নোটেশনটাকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি যে দুইটা ফাংশন যখন ব্র্যাকেট নোটেশনে আমাদের কনফাইন করা হয়, তখন এই দুইটা ফাংশনে আমরা ডট প্রোডাক্ট আকারে লিখতে পারি, এই দুটো ফাংশনের ডট প্রোডাক্ট আকারে লিখতে পারি। সো এই হচ্ছে আমাদের ব্র্যাকেট নোটেশনের এক্সপ্রেশনগুলি। ব্র্যাকেট নোটেশন আমরা ফোর্থ ইয়ারে বিস্তারিতভাবে আলোচনা করব। থার্ড ইয়ারে জাস্ট হচ্ছে আমাদের প্রবলেমগুলি সলভ করার জন্য যে কম্পোনেন্টগুলি দরকার, সেই কম্পোনেন্টগুলো নিয়ে আমরা আলোচনা করব। এখন হচ্ছে লোকে ব্র্যাকেট নোটেশনের আমাদের বৈশিষ্ট্য সমূহ। ব্র্যাকেট ভেক্টরের বৈশিষ্ট্য সমূহ। ভেক্টরের
বৈশিষ্ট্য বৈশিষ্ট্যগুলি কি কি? অনেকগুলি বৈশিষ্ট্য আছে। যখন কোনো একটা ফাংশনকে আমরা কেট নোটেশনে যখন কনফাইন করি, তখন এটাকে যদি সাইন যদি একটি ফাংশন হয়, এটাকে যদি আমি কেট নোটেশনে কনফাইন করি, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি। জাস্ট সাফিক্স অ্যাক্সেসরে যেটা ছিল সেটাকে আমরা কেট নোটেশনের ভিতরে এনে নিতে পারি। 2 নাম্বার হচ্ছে যে কোনো একটি অপারেটর দ্বারা যখন কোনো একটি ফাংশনকে অপারেট করা হয়। এখন কথা হচ্ছে অপারেটর কি? অপারেটর একটু দেখার চেষ্টা করো, কারণ এই জিনিসগুলি না জানলে পরে আমরা প্রবলেমগুলি সলভ করতে পারবো না। অপারেটরটা হচ্ছে যে ক্লাসিক্যাল মেকানিক্সে অপারেটর তো আমরা নর্মালি জানি, অপারেটর হচ্ছে যে অপারেট করে, যে গাণিতিক রাশিগুলো অপারেট করে, যেমন যোগ একটি অপারেটর, বিয়োগ একটি অপারেটর, গুণ একটি অপারেটর, ভাগ একটি অপারেটর, লগ একটি অপারেটর, সাইন একটি অপারেটর, রুট একটি অপারেটর, স্কোয়ার একটি অপারেটর। এগুলি সবই হচ্ছে অপারেটর, যেগুলো কিনা আমরা অ্যালজেব্রাতে আর ট্রিগোনোমেট্রিতে আমরা এগুলো ব্যবহার করে আসছি অলরেডি। সো এই যে জিনিসগুলিকে আমরা অপারেটর আকারে প্রকাশ করতে পারতেছি, এগুলির কিন্তু নিজস্ব কোনো অস্তিত্ব নাই, তাই না? তুমি বললা যে প্লাস, এটা তখনই মিনিংফুল হবে যখন সে দুইটা রাশিকে অ্যাড করার ক্ষমতা রাখবে, যখন দুইটা রাশিকে তার অ্যাড করার ক্ষমতা থাকে, তাই তো? আমাদের এই প্লাস সাইনের কোনো এফিসিয়েন্সি আমরা এখানে দেখবো না যতক্ষণ না পর্যন্ত সে অপারেট করতে পারতেছে। আমি নর্মালি বলে দিলাম রুট, এটার কোনো ভ্যালু আছে? ডেফিনেটলি না, যতক্ষণ না পর্যন্ত সে 4 এর উপর বসতেছে, তাই না? যখন সে 4 এর উপর বসতেছে তখন এটা মিনিংফুল হচ্ছে, তখন এটা আমরা 2 আকারে প্রকাশ করতে পারতেছি। সো এরকম ভাবে কোয়ান্টাম মেকানিক্সে আমরা কিছু অপারেটর নিয়ে আলোচনা করি। ক্লাসিক্যাল মেকানিক্সে যে জিনিসগুলি আমাদের যে রাশিগুলি আমরা ব্যবহার করি, কোয়ান্টাম মেকানিক্সে সেই রাশিগুলোকে আমরা অপারেটর আকারে ব্যবহার করি। যেমন ধরো ক্লাসিক্যাল মেকানিক্সে আমাকে অবস্থানকে আমরা যদি x দ্বারা প্রকাশ করি, কোয়ান্টাম মেকানিক্সে এসে সেই অবস্থানটাই অপারেটর হয়ে যাচ্ছে এক্স অপারেটর। ক্লাসিক্যাল মেকানিক্সে যেটা ছিল ভরবেগ, কোয়ান্টাম মেকানিক্সে সেটা হয়ে যাচ্ছে ভরবেগ অপারেটর, যেটা মান হচ্ছে is মাইনাস is কাট ডেল x px। ওকে, ক্লাসিক্যাল মেকানিক্সে যেটা ছিল শক্তি, সেটাই কোয়ান্টাম মেকানিক্সে হয়ে আসতেছে শক্তি অপারেটর is কাট ডেল t। ক্লাসিক্যাল মেকানিক্সে যেটা ছিল হ্যামিল্টনিয়ান, কোয়ান্টাম মেকানিক্সে সেটা হয়ে যাচ্ছে হ্যামিল্টনিয়ান অপারেটর মাইনাস s কাট স্কয়ার বাই 2m d স্কয়ার dx স্কয়ার প্লাস b of x। সো ক্লাসিক্যাল মেকানিক্সে যে জিনিসগুলোকে আমরা রাশি আকারে প্রকাশ করছি, কোয়ান্টাম মেকানিক্সে সেগুলি হচ্ছে আমাদের কাছে অপারেটর রূপে আত্মপ্রকাশ করে, এবং সেই অপারেটরগুলির মান আমরা এখানে এইভাবে আমরা লিখতে পারি। সো এই অপারেটরটা যখন কোনো কেট ফাংশনকে অপারেট করবে, তখন অবশ্যই একটা নতুন অপারেটর আমরা পাবো। আমি ধরে নিই যে নতুন একটা কেট ফাংশন পাবো, বা নতুন একটা কেট নোটেশন পাবো, কেট ফাংশন পাবো। তার মানে এটাকে যদি সাই হয়, আমি নতুন একটি কেট ফাংশন পাবো। তার মানে অপারেটর যখন কোনো কেট নোটেশনের উপর যখন অপারেট করে, তখন সে একটি নতুন কেট ফাংশন প্রদান করে থাকে। নাম্বার 3 কি? নাম্বার 3 হচ্ছে যে এই অপারেটর যেমন কেটের উপর অপারেট করে নতুন একটি কেট ফাংশন দিচ্ছে, ঠিক অন্য একটি অপারেটর কোন একটি ব্রায়ের উপর অপারেট করলে পরে সে একটা নতুন ব্রা ফাংশন পাবে। দুইটা কেট ভেক্টরের সামেশন
নতুন একটি কেট ভেক্টর পাওয়া যায়, যেখানে a1 এবং a2 এরা হচ্ছে কমপ্লেক্স নাম্বার হিসেবে যদি আমরা ডিফাইন করি, a1 a2 কমপ্লেক্স নাম্বার। সো যখন আমরা দুইটা কেট অপারেটরকে যখন আমরা যোগ করব, কেট ফাংশনকে যখন আমরা যোগ করব, তখন একটা নতুন কেট ফাংশন পাবো। প্রত্যাশিত মান, কোন একটি ফাংশনের প্রত্যাশিত মানকে আমরা কিভাবে প্রকাশ করি? নাম্বার 5, প্রত্যাশিত মান। আমি ধরে নেই যে আমরা সাইয়ের প্রত্যাশিত মান, এখানে একটু কথা আছে, সেটা হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্সে যেমন কোনো একটি ফাংশনের বা কোনো একটি ভ্যারিয়েবলের আমরা ডিসক্রিট কোনো ভ্যালু পাই, কোয়ান্টাম মেকানিক্সে কিন্তু আমরা যেহেতু এগুলি অতি ক্ষুদ্র পার্টিকেল নিয়ে আলোচনা আছে, যার কারণে তার কোনো নির্দিষ্ট ভ্যালু আমরা ডিটেক্ট করতে পারি না, যার কারণে আমরা তার একটা এক্সপেক্টেড ভ্যালু মেজার করার চেষ্টা করি। এক্সপেক্টেড ভ্যালু, যে এর মানটা এর থেকে রেঞ্জের মধ্যে অবস্থিত হইতে পারে, সেই প্রত্যাশিত মানটাকে প্রকাশ করার নিয়ম হচ্ছে আমরা যখন সাইয়ের প্রত্যাশিত মান নির্দেশ করব, তখন আমরা এটাকে এই আকারে কনসাইন করে দেব, এবং এটার ভ্যালু হচ্ছে, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, ধরো এটা হচ্ছে একটি ফাংশন f, একটি ফাংশন, এটাকে আমরা এইভাবে লিখতে পারি -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত সাই কনজুগেট f সাই d টাউ, এটাকে আমরা এইভাবে লিখতে পারি সাই স্টার f সাই, ব্র্যাকেট নোটেশনের মাধ্যমে আমরা এটাকে এইভাবে লিখতে পারি। এটা আমরা পরবর্তীতে আরো বিস্তারিত আলোচনা করব। নাম্বার 6, আইগেন মান ইকুয়েশন, আইগেন ভ্যালু ইকুয়েশন। আইগেন ভ্যালু ইকুয়েশন, আইগেন ভ্যালু ইকুয়েশনে আমরা এটাকে আইগেন ভ্যালু ইকুয়েশনটা হচ্ছে যে কোনো একটি অপারেটর যদি কোনো কেটের উপর যদি অপারেট করে, তাহলে ওই ফাংশনটা অপরিবর্তিত থেকে যাবে, সাথে সাথে সে একটা ভ্যালু প্রদান করবে। এটাকে বলা হয় আইগেন ভ্যালু ইকুয়েশন। কি বললাম? যে কোনো একটি অপারেটর যদি কোনো ফাংশনের উপর যদি অপারেট করে, তাহলে ওই ফাংশনটাকে অপরিবর্তিত রেখে সে একটি নতুন মান প্রদান করবে, সেটাকেই বলা হয় আইগেন ভ্যালু ইকুয়েশন। সেটাকেই বলা হয় আইগেন ভ্যালু ইকুয়েশন। যেমন ধরো এখানে এই একটি অপারেটর যেটা কিনা সাই কেটের উপর অপারেট করতেছে, এখানে সাই কেটটা অপরিবর্তিত রয়ে গেছে, কিন্তু সে এখানে একটা নতুন মান দিয়েছে। আমরা একটা এক্সাম্পল দিয়ে বলতে পারি ddx of e to the power mx সমান সমান m e to the power mx। দেখো e to the power mx e to the power mx অপরিবর্তিত রয়ে যাচ্ছে, মাঝখানে m একটা মান দিচ্ছে, তখন আমরা বলবো এটা হচ্ছে একটি আইগেন ভ্যালু ইকুয়েশন। ওকে, ব্র্যাকেট ভেক্টরের গুণফলটা হচ্ছে একটি স্কেলার প্রোডাক্ট। ব্র্যাকেট ভেক্টরের গুণফল আমরা প্রথমেই বলেছিলাম, মানে একটু আগেই বলেছিলাম যে ব্র্যাকেট নোটেশনটা সেটা ভেক্টর রূপে প্রকাশ করা যায়। ব্র্যাকেট ভেক্টরের গুণফল একটি স্কেলার প্রোডাক্ট। ব্র্যাকেট ভেক্টর গুণফল একটি স্কেলার প্রোডাক্ট রূপে আমরা ব্যাখ্যা করতে পারি। সো এই হচ্ছে আমাদের ব্র্যাকেট নোটেশনের যাবতীয় যত ধর্মাবলী। এখন আমরা চলে যাই বেশ কিছু টার্মিনোলজিতে, যে টার্মিনোলজিগুলি আমাদের এই চ্যাপ্টারের জন্য খুব ইম্পর্টেন্ট, প্লাস পরবর্তীতে কোয়ান্টাম মেকানিক্স আমরা যেখানেই যাব সেখানেই এই জিনিসগুলি আমাদের জানতে হবে এবং এগুলি দিয়ে আমাদের বেশ কিছু প্রবলেম সলভ করতে হবে। তো প্রথমে হচ্ছে সম্ভাব্যতা ঘনত্ব, probable density। সম্ভাব্যতা ঘনত্বকে আমরা প্রকাশ করতে পারি রো দ্বারা। এটাকে এইভাবে প্রকাশ করা যায়, গোয়িং টু ফাংশনের কনজুগেট এর সাথে তার নন কনজুগেট ভ্যালুর গুণফল
তার মানে সাই স্কয়ার। সো সম্ভাব্যতা ঘনত্বটাকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি, একটা কনজুগেট ইকুয়েশনের সাথে বা কনজুগেট ফাংশনের সাথে একটা নন কনজুগেট ফাংশনের যখন হচ্ছে লোকে আমরা গুণফল নির্ণয় করব তখন হচ্ছে আমাদের জিনিসটা হচ্ছে সাই মডুলাস স্কয়ার। এটা হচ্ছে সম্ভাব্যতা ঘনত্ব। 2 নাম্বার হচ্ছে মোট সম্ভাব্যতা। মোট সম্ভাব্যতা, মোট সম্ভাব্যতাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি? মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত সাই স্টার সাই ডিএক্স। যদি এটা ওয়ান ডাইমেনশনাল হয় তাহলে হচ্ছে আমরা ডিএক্স আকারে প্রকাশ করতে পারি, আর যদি সেটা 3 ডাইমেনশনাল হয় সাই স্টার আর টি সাই অফ আর টি ডি কিউব। আমরা এইভাবে প্রকাশ করতে পারি। এরপর কোন একটি ফাংশনকে আমরা নরমায়িত বলবো কিভাবে? নরমায়ন বা নরমালাইজেশন। কোন একটি ফাংশন নরমায়িত হবে তার শর্তটা কি? নরমায়িত হওয়ার শর্ত। নরমায়িত হওয়ার শর্ত, নরমায়িত হওয়ার শর্ত হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত সাই স্টার সাই ডিএক্স ইকুয়ালস টু যদি 1 হয় তাহলে আমরা বলবো যে এই ফাংশনটা নরমায়িত হচ্ছে। 3 ডাইমেনশনের ক্ষেত্রে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত স্টার আর টি সাই অফ আর টি ডি কিউব আর ইকুয়ালস 1। এটা হচ্ছে নরমায়িত হওয়ার শর্ত। এরপর হচ্ছে অবিলম্বিক হওয়ার শর্ত। অবিলম্বিক হওয়ার শর্ত, অবিলম্বিক হওয়ার শর্ত। অবিলম্বিক হওয়ার শর্তটা কি? প্লাস ইনফিনিটি পর্যন্ত সাই স্টার সাই ডিএক্স ইকুয়ালস টু যদি 0 হয়, 3 ডাইমেনশনের ক্ষেত্রে যদি 0 হয় তাহলে আমরা বলবো যে এটা তারা পরস্পরের সাথে অর্থগোনাল আছে। অবিলম্বিকের ইংরেজি হচ্ছে অর্থগোনালিটি। অর্থগোনাল হওয়ার শর্ত হচ্ছে এটা। এটা কোনো জায়গাতে এইভাবে প্রকাশ করা হয়েছে, সাই এম সাই এম সাইন স্টার সাইন স্টার। সো এই দুটাকে যখন হচ্ছে লোকে আমরা একীভূত করব তখন জিনিসটাকে এইভাবে দেওয়া যায়। যদি m ইকুয়ালস টু n হয় তাহলে তারা নর্মালাইজ হবে, ইকুয়ালস টু 1 হবে। আর যদি n নট ইকুয়ালস টু n হয় তাহলে সেটা অর্থগোনাল হবে, ইকুয়ালস টু 0 হবে, ইকুয়ালস টু 0 হবে। সো এটাকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি, এটাকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি। আমরা পরবর্তীতে দেখব যে ব্র্যাকেট নোটেশনটাকে আমরা এরকম ইন্টিগ্রেশনের মাধ্যমেও প্রকাশ করা পসিবল। ব্র্যাকেট নোটেশনটাকে এরকম ইন্টিগ্রেশনের মাধ্যমে প্রকাশ করা পসিবল। আচ্ছা, সো যদি এই ইন্টিগ্রেশনের ভ্যালু যদি 1 হয় তাহলে সেটা হচ্ছে নর্মালাইজ হবে, আর যদি ইকুয়ালস টু যদি 0 হয় তাহলে সেটা অর্থগোনাল হবে বা পরস্পরের সাথে পারপেন্ডিকুলার হবে। পারপেন্ডিকুলার হলে পরে শুধুমাত্র তাদের ডট প্রোডাক্ট 0 হবে। তার মানে আমরা যদি এটাকে এইভাবে প্রকাশ করি সাই এম ইকুয়ালস টু যদি এটা হয় তাহলে একটু খেয়াল করে দেখো আমাদের এই ব্র্যাকেট নোটেশনটাকে আমরা এরকম ফরমেশনেও আমরা প্রকাশ করতে পারি, যেটা আমরা ব্র্যাকেট নোটেশনের বৈশিষ্ট্যতে আমরা দেখে আসছি। এরকম ফরমেশনে আমরা প্রকাশ করতে পারি। সো এটা ইকুয়ালস টু যদি এটা হয় এবং সেখানে যদি আমাদের m ইকুয়ালস টু যদি n হয়ে যায় তাহলে আমরা বলতে পারবো যে এই ফাংশনটা নর্মালাইজ হয়ে গেছে। আর যদি m নট ইকুয়ালস টু যদি n হয় তাহলে আমরা বলবো যে ফাংশনটা অর্থগোনাল। কারণ অর্থগোনাল হলে পরে যেহেতু ব্র্যাকেট নোটেশনটা হচ্ছে ডট প্রোডাক্ট, আর ডট প্রোডাক্ট যদি হয়
তো ডট প্রোডাক্ট কোনো দুইটা ভেক্টরের ডট প্রোডাক্ট তখনই শূন্য হয় যখন তারা পরস্পরের সাথে পারপেন্ডিকুলার হয় বা অভিলম্বিক হয়। সো এই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারে যে জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে সেই টপিকগুলো। এখন আমরা চলে যাব প্রত্যাশিত মানের কয়েকটি কনসেপ্টে আমরা চলে যাব। আচ্ছা,